প্রিয় দর্শক, ছুটির দিনের সকালটা একটু অন্যরকম সকাল, একটু আড়মোড়া ভাঙা, একটু আয়েশি ভঙ্গি, সব কিছু মিলিয়ে পত্রপত্রিকা বা প্রচার মাধ্যমের দিকে নজর করলে একটু যেন আশঙ্কা জাগে শিরোনাম পড়লেই। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বললাম ছুটির দিন, আজকে আমাদের দুজন অতিথি, একজন রাহিদ এজাজ, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম আলো, এবং আরেকজন ওয়াহিদ সুজন, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। বলছিলাম ছুটির দিনটা একটু অন্যরকম থাকে সবার মধ্যে, একটু আয়েশি থাকে, একটু ঘুম থেকে দেরিতে ওঠা, তারপরে পত্রিকা পড়া। কিন্তু আমাদের পত্রপত্রিকার আজকের যে শিরোনাম, সেই জায়গা থেকে ওই আয়েশি ভাঙা সকালটা যেন একটু অন্যরকম হয়। একটু পত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাদের। দৈনিক প্রথম আলো: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা। দৈনিক যুগান্তর: নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, জনমনে আতঙ্ক উৎকণ্ঠা। দৈনিক সমকাল: জুলাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল। কালের কণ্ঠের শিরোনাম: রাজনীতি ফের ঘূর্ণাবর্তে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: টালমাটাল রাজনীতি। মানব জমিনের শিরোনাম: এর পরিণতি কি, দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। খবরের কাগজের শিরোনাম: পাল্টাপাল্টি দাবিতে চাপে সরকার। আমার দেশের শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা। সময়ের আলো: জাতীয় নির্বাচনের দিনেই গণভোট। কালবেলার শিরোনাম: সনদ বাস্তবায়নের প্রক্রিয়া অনিশ্চিত। আমাদের সময়: ঐকমত্য কমিশনের সুপারিশ অযৌক্তিক, অগ্রহণযোগ্য। দৈনিক করতোয়া: গুম কমিশন হচ্ছে না। ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, এনসিপি চায় সাপ্লাই। রূপালী বাংলাদেশ: নীল জলেই নিমজ্জিত ফাইল, তালিকায় শাপলা কলি, আপোষহীন এনসিপি। রাহিদ, শুরু করি আপনাকে দিয়েই। আমি যেটা প্রথমেই বলছিলাম যে পত্রপত্রিকার শিরোনাম খুব আতঙ্ক ছড়ায়, একটু অন্যরকমের, যেমন একজনের সাথে আর একজনের কোনো মিল নেই। জুলাই সনদ নিয়ে স্বাক্ষর হলো এবং জুলাই সনদ নিয়ে এখন নানা ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে যে গণভোটটা কি একসাথে হবে নাকি গণভোট আগে হবে? বিএনপি এবং জামায়াতের কথা যদি ধরি, জামায়াত বলছে গণভোটের আগে জাতীয় নির্বাচন করা যাবে না, আবার বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক। আবার জামাত আজকের মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তির যে সেটা নিশ্চয়তা চেয়েছে। কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ রেজানুর ভাই, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো এই অনুষ্ঠানে। যেটা আপনি বলছিলেন যে শুক্রবার ছুটির দিন সাধারণত আমাদের একটু অন্যভাবে কাটে দিনটা, আড়মোড়া ভাঙতে সময় নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আবার নির্ভর করে আমার নিজের জীবনের এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন তার উপর। আজকে যে আপনি কাগজের শিরোনামগুলো পড়লেন, ঠিক এক একজন তার মতো করলেও মোটামুটি একটা, আমরা যখন রাজনীতিতে অনেকের কথা বলছি, কাগজের শিরোনামগুলো বা ট্রিটমেন্টগুলোতে আবার উল্টো দিকে, আমি যদি ভুল না করি, আমার দেশ ছাড়া মোটামুটি সবাই এই জিনিসটা, যে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট কি আলাদা হবে না একসঙ্গে হবে ইত্যাদি ইত্যাদি বিতর্ক। এবং গতকালকে যেটা উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আমাদের কাগজে মূল শিরোনাম হয়েছে যে জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার চিন্তা, একই দিনে করার চিন্তা। আমি আলোচনাটা শুরু করতে চাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে উদ্ধৃতি আমরা হাইলাইট হিসেবে ছেপেছি, যে 270 দিন এত আলোচনা, তার মানে 9 মাস ধরে আপনি আলোচনা করলেন, তর্ক বিতর্ক করলেন, ভিন্ন মত দিলেন, এখন এসে দেখা যাচ্ছে ঠিক একেবারে বিপরীত মেরুতে। যদিও আমরা জানি যে 17 অক্টোবর যে জুলাই সনদ সই হয়েছিল জাতীয় সংসদ ভবন চত্বরে, তাতে এনসিপি সই করেনি। এখন আবার বলা হচ্ছে মূল সনদ যখন সই করে সেখানে ভিন্নমত বাস্তবায়নের কথা উল্লেখ করা ছিল, এখন বিএনপি বলছে সেটি নেই। বিএনপি এটাকে বলছে তারা চিট করা হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল বলছে ভিন্নমত না, ঐকমত্য কমিশন যেভাবে বলে সেভাবে বাস্তবায়ন করা হবে। তো সে স্বভাবতই হচ্ছে, এবং এই প্রশ্ন উঠেছে যে এই যেভাবে বলা হয়েছিল, সই করা হয়েছিল, তার সাথে বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে, এবং এইভাবে থাকলে তারা হয়তো করতো না, তারা প্রতারিত হয়েছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে সুপারিশগুলো করা হয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে,
সমালোচনা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে দেখছি আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্যমত্য করার কথা ছিল, সেটা ঐক্য না হয়ে আমরা অনৈক্য সুরটা অনেক বেশি প্রবল বা জোরালো দেখতে পাচ্ছি। এবং আজকে আমরা অক্টোবর শেষ হতে চলেছে, আর শেষ দিন। অফিসিয়ালি আজকে শেষ দিন। এখন ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হবে। তো সেই জায়গাতে আমাদের আসলে নির্বাচনের প্রতি যে অভিযাত্রা, সেই পথটা আমরা, মানে আমার কাছে মনে হয় এখনো যথেষ্ট পথে যেন কাটা বিছিয়ে আছে বা কাটা পড়ে আছে এরকম। খুবই শর্ট সময়, তার উপরে ছোট সময়। খুব ছোট্ট সময়। তার আরেকটা বলি, কালকে যেমন আবার হয়েছে যে এনসিপি বরাবরই দাবি করে আসছে তাদের প্রতীক দিতে হবে শাপলা। এখন সেখানে বলা হচ্ছে শাপলা নয়, কলি, শাপলার কলি। এবং আমি যতটা জানি, আমার সঙ্গে যতটা খোঁজ খবর নিয়েছে, কথাবার্তা হচ্ছে সরকারি মহলে, তাতে এই যে শাপলা থেকে শাপলার কলি, সেই জায়গাতে কোনো না কোনো ফর্মে একটা আলোচনা হয়েছে। অর্থাৎ এনসিপির সাথে সরকারের মধ্যে আলোচনা হয়ে কিন্তু শাপলার কলিটা করা হয়েছে। শাপলার কলিটা হুট করে আসলো, এসে সেটা অন্তর্ভুক্ত হলো এবং বলা হচ্ছে এটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। বিষয়টা তা নয়। কারণ এই অন্তর্বর্তী সরকার এবং দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে তো ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানটা হয়েছিল। তো অনেক কিছুতে এখনও কিন্তু তাদেরকে ওই স্পেসটা দেওয়া হচ্ছে, হয়তো সামনেও দেওয়া হবে। কাজে এখন কলি নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং একটা কথা আমি সবসময় বলি যে পলিটিক্যাল রেটরিকের কিছু জায়গা আছে, মেবি এটা একটা তাদের বার্গেনিং চিপ। এখন দেখা যাক আগামী 2-3 দিনে বার্গেনিং করে আর কত দূর, আবার কলি না শাপলা, সেই বার্গেনিং। আমরা আসবো আপনার কাছে আবার। আমাদের আরেকজন প্রিয় অতিথি ওয়াহিদ সুজন, আপনি চলচ্চিত্র সমালোচক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি কমিটির আপনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেন। আপনাকে পেয়ে ভালো লাগছে। একটা জিনিস একটু জানতে চাই আমি, যে ধরেন আমাদের দৈনন্দিন জীবনে আনন্দ বিনোদনের তো একটা খুব দরকার। আমরা এক সময় দল বেঁধে সিনেমা দেখতাম, এক সময় দল বেঁধে নাটক দেখতাম, আমরা এক সময় দল বেঁধে গানের অনুষ্ঠানে যেতাম। তো আপনার সাংস্কৃতিক অঙ্গন, আপনি যেহেতু বিনোদন নিয়েও একটু কাজ করেন তো আপনার পত্রিকায়, সাংস্কৃতিক অঙ্গন কেমন আছে এখন? সাংস্কৃতিক অঙ্গন মানে এটা সামগ্রিক অর্থে বললে আসলে ভালো নাই। মানে এটা তো আসলে আমরা একটা পলিটিক্সের কথা শুনলাম, মানে মানে এইসব, মানে আসলে পলিটিক্সের কথা বললেন না, পলিটিক্স আমাদের জাতীয় জীবনে এমন আষ্টে পৃষ্ঠে বাইধা আছে, মানে মানে এটা তো আসলে আলাদা বিষয় না আসলে। মানে আমাদের যদি একটা রাস্তায় চলা বা হচ্ছে আমাদের অন্যান্য স্বাধীনতা বা চিন্তার যেগুলো স্বস্তি না থাকে, আসলে বিনোদন কতটা রিলিফ দিতে পারে মানে এরকম সময়ের মধ্যে। কারণ হচ্ছে মানে হয়তো এমন এক সময় ছিল আমরা অতটা হচ্ছে এই সামগ্রিক পরিস্থিতির সাথে রিলেট ছিলাম না, কিন্তু এখন হচ্ছে যেহেতু মানে আমরা সবসময় বলি স্মার্টফোনের কথা বলি বা ইয়ের কথা, সেখান থেকে তো আসলে এই টেনশনগুলো আসলে এই দিকেও তৈরি হয়। আর একটা হচ্ছে যে একটা তো চেঞ্জ ঘটছে আসলে, মানে সেটা ধরেন আপনি ব্যবসায়িক পরিবেশ হোক, অন্য দিক থেকে হোক, মানে এই যে গণঅভ্যুত্থানের পরে যে চেঞ্জটা হলো, তো ফলে হচ্ছে এই অঙ্গনের পুঁজির জায়গায়ও তো সেই চেঞ্জটা আসলে ঘটা কথা, এবং হয়েছেও তাই। আর এছাড়াও হচ্ছে বিভিন্ন পরিস্থিতি একটা দোলাচল তো আছে নানাভাবে, যে এখনো আমাদের এখানে তো অনেকদিন তো ওপেন এয়ার কনসার্ট আসলেই বন্ধ আছে। এখন ওপেন এয়ার কনসার্টের কথা বললেন, সেটা তো অনেক বড় ব্যাপার, কিন্তু এই যে সিনেমা হলগুলো যে কমতে 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 এখন জিরো জায়গায় একদম। এক সময় মনে হয় আমার ধারণা যে সিনেমা হল দেখবার জন্য আমাদেরকে যেতে হবে, যে কোথায় সিনেমা হল ছিল, একদা এখানে সিনেমা হল ছিল, এরকম হয়তো হবে। তো এই যে আজকে বাংলাদেশ প্রতিদিনে আমরা এই সপ্তাহের এই দিনে আমরা বিশেষ রিপোর্ট নিয়ে একটু আলোচনা করি। সেখানে রিপোর্ট হয়েছে যে ঢাকার ছবিতে বিদেশি শিল্পী কেন, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে, কিন্তু দেশীয় শিল্পীদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাহলে কি হবে যদি সিনেমাই না হয়? তাহলে এই সিনেমার মানুষগুলো যাবে কোথায়? হ্যাঁ, সিনেমা বলতে হচ্ছে আসলে বিদেশি শিল্পী আসবে এবং আমাদের শিল্পী যাবে, এটা তো আমরা খুব মানে উদারভাবে দেখতে পারি, দেবে আর নেবে, মিলাবে মিলাবে। কিন্তু এখন বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে, দুই এক ঈদ কেন্দ্রিক যে বড় বাজেটের ছবিগুলো হচ্ছে, ওইটা ছাড়া কিন্তু সারা বছর তেমন একটা কিছু পাওয়া যায় না। অন্তত এই বছরটা আপনি দেখেন, সেক্ষেত্রে তখন হচ্ছে আসলে শিল্পীর ব্যাপারটা হয়তো একটা সংকটের জায়গায় চলে আসে। তো এখানে আমার মনে কয়েকটা বিষয় আছে, আমি ওই নিউজটা পড়েছি যেহেতু, সেখানে হচ্ছে বিদেশি শিল্পী বলতে ধরেন ইন্ডিয়ান নায়িকা আসছে বাংলাদেশে। তো আমার যেটা মনে হয় আর কি এই প্রসঙ্গে, সেটা হলো যে আমরা আসলে একটা চমক, ব্র্যান্ড ইমেজ এসব ইউজ করছি,
কিন্তু ওটার পেছনে যেটা হচ্ছে একটা লগ্নি থাকে, ধরেন কলকাতায় একজন নায়িকা এখানে আসলেন, ওনাকে কিন্তু এভাবে গড়ে তোলা হয়েছে। ওইটা কোনো পরিচালক, প্রযোজক বা হাউজের অনেক দিনের একটা কাজ আছে এখানে। কিন্তু আমাদের এখানে তাহলে হচ্ছে সেই ব্র্যান্ডটা আসলে কারা তৈরি করবে, যেটা আমরা কথা বলছিলাম আর কি, মানে এখন কি সে নির্মাতা আছে, এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে সমস্যাটা শুধু মানে এই যে লিড ক্যারেক্টার নিয়ে সেটা তো না। ধরেন আগে এফডিসি কেন্দ্রিক প্রচুর ছবি হতো, বছরে কখনো 100টাও হয়েছে, 80টা হয়েছে, এরকমও আছে। ওই অভিনয় শিল্পীদের আসলে কি হচ্ছে, ধরেন মানে আপনি চিন্তা করেন গত হয়তো 10 বছরও আমরা এবার দেখবো না কাকে খুব বড়ভাবে হচ্ছে অভিষেক হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে নামে তো চলে অনেক কিছুই, হ্যাঁ অনেক কিছু, যেমন একসময় পরিচালকদের নামে সিনেমা চলতো, আমজাদ হোসেনের কথা যদি বলি, তো এখন যদি আমাদের সাকিব ছাড়া তো ওইভাবে কারো নামে সিনেমা চলে সেটাও আমরা দেখি না। তো এই যে অস্থিরতা জায়গা, আপনার কাছে আবার আসবো আমি, কিন্তু আমি একটু রাইদের কাছে একটু যেতে চাই। বিএনপি ঐকমত্য কমিশনের কথায় যেটা বলছে, তারা যে কথাগুলো বলে আসেনি, সেই সংশোধনে যেটা তৈরি হলো সেটা তারা খুব ক্ষুব্ধ। তাহলে একটা রাজনৈতিক দলের এই মন্তব্য বা তাদের বিশ্লেষণের জায়গায় যদি এই ঘটনা ঘটে জাতীয় ঐকমত্য কমিশনে, তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় যায় বা কি দাঁড়ালো? দেখুন, ওই শুরুর পর্বেই তো আমি কথাটা বলছিলাম যে মূল সনদে বাস্তবায়নের ভিন্নমত নিয়ে যে বিএনপি একদিকে, অন্যদিকে জামাত, এনসিপি সহ অন্যদিকে, এটা থেকে তো পরিষ্কার যে 17 অক্টোবর যেটা সই হয়েছিল এবং এখন যে জায়গায় আছে, অর্থাৎ ঐকমত্য কমিশনের ফাইনাল সাবমিশনের পরে বিএনপির যে অবস্থান, তাতে করে তো পরিষ্কার যে তারা যেভাবে বলছিল বা যেভাবে বলা হয়েছিল এবং শেষে যা প্রডিউস করা হলো তার মধ্যে তফাৎ আছে। কিন্তু এটা আপনি যেমন বলছেন বিএনপির মতো দল বা বড় দল, খুব স্বাভাবিক। যদি আপনি এই মুহূর্তে রাজনৈতিক পরিসরে দেখি, তারা তো অবশ্যই বড় দল, বড় প্লেয়ার, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এটাও ঠিক, বিএনপি যেভাবে সমালোচনা করছে, কারণ সে তো এটার পার্টি হয়ে গেছে, পার্টি হয়ে গিয়ে বিএনপির জন্য এটা একটা উভয় সংকট। তার কি সেটা প্রত্যাখ্যান করার সুযোগও তো নেই। তারপর আবার দেখুন বিএনপি যেমন বলছে, আলোচনা যেভাবে আপনি শুরু করেছিলেন, যে একই দিনে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে কথাটা বলা হচ্ছে, তো সেই জায়গাতে আবার তার যেমন কিছু মিল আছে, আবার প্রচুর অমিল। অর্থাৎ সব মিলিয়ে দুই পক্ষের মধ্যে যেই মত পার্থক্য এবং মতবিরোধ, সেটা আমি যদি বলি যে নির্বাচনের আগে আমাদের মনে এক ধরনের শঙ্কা, অনিশ্চয়তা বা অস্বস্তিটা আবার নতুন করে তৈরি করেছে বা ধাক্কা দিয়েছে। কিন্তু অ্যাজ এ পার্টি যদি আপনি বিএনপির জায়গা থেকে চিন্তা করেন এবং বিএনপির অবস্থানগত দেখেন, সে কিন্তু উভয় সংকটে পড়ে গেছে। তার পক্ষে কি ওখান থেকে জি, আমি সেটাই দেখি, কারণ তার পক্ষে তো প্রত্যাখ্যান করার সুযোগ নেই এবং ওই সমালোচনা করতে পারে, সমালোচনা করে সে তো বেরিয়ে আসতে পারে, সে তো অলরেডি পার্টি হয়ে গেছে। তো এই যে অবস্থা, অলরেডি পার্টি হয়ে গেল এবং এই প্রশ্নগুলো উঠছে, তো এগুলো যদি বেসিক ইস্যুগুলো রিজলভ না হয়, যেটা আমি আসিফ নজরুল সাহেবের রেফারেন্সে বললাম যে এতদিন পরে 9 মাস ধরে আলাপ আলোচনা করলেন, তারপর আপনার ঐক্য হলো না, তাহলে জিনিসটা কি? আসিফ নজরুল সাহেব আরো একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর অনৈক্য এমন ভাবে দাঁড়িয়েছে যে আমাদের আসলে কি করণীয় আমরা সেটা বুঝতে পারছি না। না, খুব স্বাভাবিক। আপনি সাবজেক্ট নিয়েছিল এক ধরনের, যেমন ধরেন এখানে প্রস্তাব ছিল 84টা, এই 84-র মধ্যে 48টা ছিল কনস্টিটিউশন রিলেটেড। এই 48টার মধ্যে আবার দেখুন সংখ্যাটা দেখুন, 48টা এবং 36টা, এই 36টা নিয়েই মত পার্থক্য আছে। তার মানে কি হলো, মাত্র 12টাতে মোটামুটি তারা একমত, 36টাতে একমত নয়, মানে 1/4 একমত। তো এই নাম্বার কিন্তু আমাদের বলে দেয় তাদের অপিনিয়ন অফ ডিফারেন্সটা কতখানি সার। একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে, অবশ্যই ধোঁয়াশা তৈরি হয়েছে। ওয়াহিদ, আপনার কাছে আবার আসি, সালমান শাহর কথা যদি উল্লেখ করি, আমরা দেখেন চলচ্চিত্রে বিশিষ্টতার নাম, যে এক নামে যার ছবি দেখে বা এক নামে এক পরিচালকের ছবি দেখার জন্য যাই, পারিবারিকভাবে ছবি দেখার সেই ঐতিহ্য। সালমান শাহকে নিয়ে এখন আবার নতুন করে আলোচনা এলো, তার হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের খবর বেরোচ্ছে। কেউ বলছে এই হয়েছিল, ফাঁসি দিয়েছিল, কি ফাঁসি দেয় নেই। এই যে এত বছর পর আবার যে এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা শুরু হলো, এতে চলচ্চিত্রের উন্মেষের জায়গাটা কতটুকু তৈরি হবে আপনার কাছে কি মনে হয়?
আমার কাছে সেটা হচ্ছে মানে চলচ্চিত্র রিলেট করলে ওই অর্থে আসলে মানে চলচ্চিত্রে এটার খুব একটা কিছু পাওনার নাই আমার মনে আচ্ছা, হয়। আচ্ছা। কারণ হচ্ছে সালমান কিন্তু শাহ এই প্রশ্নটার তো একটা সন্তোষজনক সমাধান আমি হওয়া হ্যাঁ, উচিত। আমি কি হয়েছে? হ্যাঁ আমি সেই কথাই বলছি। মানে এটা ওই সময় থেকে মানে সালমান শাহ, নীলা চৌধুরী বা ওনার পরিবারের অন্যরা এবং হচ্ছে ওনার ভক্তরা এবং অনেক ধরনের গল্প আছে যেগুলা হচ্ছে আমরা শুনি এবং ওনারা তো এটা কখনোই মানেন না যে এটা আত্মহত্যা যেটা ছিল প্রথম অপমৃত্যু মামলা হওয়া, এখন হচ্ছে সেটা আবার হত্যা মামলার একটি ইয়ে আছে। এখন এই জায়গায় হচ্ছে আমাদের আসলে এটা এই ধোঁয়াশাটা আসলে আমাদের পরিষ্কার হওয়া উচিত এবং ওই যে রাজনীতির মতো হ্যাঁ, না। ওখানেও ধোয়া হয়, এখানেও ধোঁয়াশা। মানে মানে এখানে ধরেন হচ্ছে মানে সত্য বা কোনটা সেটা হচ্ছে এখন আবেগটা অনেক বেশি হয়ে গেছে এবং আইনের জায়গা থেকে বা সব ইয়ের জায়গা থেকে এটা আসলে ওই সত্যবাদ আসলে পৌঁছা উচিত আসলে। এবং হচ্ছে যে এই ওনার মৃত্যু নিয়ে যেটা হচ্ছে মানে এক ধরনের হচ্ছে নানান ধরনের হচ্ছে বাণিজ্য আছে, তারপরে ভাবাবেগ কাজ করে আর সেটা সত্য উদ্ঘাটন হোক, সেটা পাশাপাশি হচ্ছে এখন হচ্ছে আমাদের হচ্ছে সংবাদ মাধ্যমগুলোর এই বিষয়ে একটু দায়িত্বশীল হওয়া উচিত। আপনি মানে খুবই চমৎকার একটা কথা বলেছেন, সংবাদপত্রগুলোর কারণ, দায়িত্ব, হ্যাঁ, বিশেষ করে প্রচার মাধ্যমগুলো কারণ হচ্ছে যেভাবে বিভিন্ন মানে নাম অজানা সোর্স থেকে তারা এখন এই বিষয়গুলো প্রচার করছে এবং সেটা শুধু আমি বলবো যে এমন না সত্য উদ্ঘাটনের জন্য করা হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে যে পাঠকরা কি পড়তে চায় সেটার উপর নির্ভর করে। ফলে আমাদেরও উচিত আসলে যে হ্যাঁ এই ব্যাপারগুলোতে হচ্ছে একটু হেল্প করা সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। রাহিদ, কি বলবেন এই ব্যাপারে কিছু? না, যেটা বলছেন যে উনি যে কথাটা বলছেন দুটো জিনিস আমি নেই, একটা হলো আবেগ আর একটা হচ্ছে বাজার। কারণ ধরেন এই ধরনের সেলিব্রিটিকে নিয়ে মানুষের শুধু যারা চলচ্চিত্র দেখেন, বোঝেন বা তাদের ভক্ত তারা তো নয়, একটা বড় অংশেরই একটা আকর্ষণ থাকে। এবং আলোচনাটা যেভাবে শুরু করেছিলেন, আমাদের এখানে তো বটে গোটা দুনিয়ায় আজকে এই যে সিনেপ্লেক্স থিয়েটার এটা হওয়ার আগে বেসিক্যালি গোটা দুনিয়ায় সিনেমা হল ছিল এবং এখনো কিন্তু 1300 সিনেমা হল ছিল, এখন 60টাও গণা যাবে না, 50টাও নেই বোধহয়। নেই, হ্যাঁ, যদিও সিনেপ্লেক্স হয়েছে কিন্তু সিনেপ্লেক্সে কত মানুষ যায়। কারণ সিনেমা হলে আপনার যে লেভেলে ধরেন মানুষগুলো সব শ্রেণীর মানুষ যেতে পারতো, সেই ধরনের মানে আপনার শ্রেণীকরণ থাকতো। সিনেপ্লেক্সে তো সেটা নেই। আপনার একটা ক্যাব দেওয়া হয় মিডল আপার এমন একটা জায়গাতে, সেখানে সবার অ্যাক্সেসিবিলিটি নেই। আর যে কথাটা বলছেন যে এই যে মৃত্যু নিয়ে রাজনীতি, মৃত্যু নিয়ে এই যে ব্যবসা বাজার, এটাতে কিছুদিন আগে আমরা দেখলাম পাশের দেশ জুবিন গার্গ যে মারা গেল, ওনার ওটাতেও তাই এখানে। বাট এটা আবার একটা ঠিক যে দেখেন এই শিল্পী বা সেলিব্রিটিরা সাধারণ মানুষকে কি পরিমাণ ছুঁয়ে যায়, সেটি তার যখন শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দেখেছি বা সালমান শাহকে নিয়ে আজকে আপনি কত বছর পর আমরা আলোচনা করছি, তার মানে আপনারা এখনো সেই জিনিসটা মানুষকে বয়ে বেড়াচ্ছে। এবং আমি মনে করি আসলে এখানে সত্যটা কি সেটা উদ্ঘাটন করাটা জরুরি। আর যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, ছুটির দিন, ছবি, সিনেমা হল, একই কথা বইয়ের ক্ষেত্রে সত্য। অবশ্যই অনুষ্ঠান শুরুর আগে আপনারা দুজন আলোচনা করছিলেন আপনি আগের মতো করে নাটক লিখেন কিনা, কিন্তু লেখার আগে আগে কি হতো, আগে জিনিসটা তৈরি করা হতো সেটা পাঠক দর্শকেরকে টার্গেট করে নয়, লেখক বা শিল্পী একজন সৃজনশীল মানুষ তার মতো করে সেটা তৈরি করতেন। আর এখন ঘটনাটা হয়ে গেছে উল্টো, যে এটা বাজারে খাবে কিনা, এটা নেবে কিনা, এটা ক্লিক করবে কিনা, এটা এঙ্গেজ হবে কিনা, নাটক খায়, জিনিসটা এরকম হয়ে গেছে। তো তাহলে তো সেই মানুষের বা শিল্পীর সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা আর থাকছে না, আপনি চাপিয়ে দিচ্ছেন। বাজার যা চাই, অর্থাৎ বাজার আমাকে ঠিক করে দেয় যে আমি কি করব। ওয়াহিদ, আপনার কি মনে হয় আপনার বন্ধুরা, বিশেষ করে বিনোদন সাংবাদিকতায় আমরা যারা জড়িত আছি, তারা কি করে? তাদের মানে এই যে রিপোর্ট খায়, আমরা বলার চেষ্টা করি, আমি অনেকে বলে না যে আপনার উপন্যাসটা দেখলাম, নাটক দেখলাম, সেটা ঠিক আছে, কিন্তু আপনার উপন্যাসটা দেখলাম, গল্পটা দেখলাম। গল্প তো পড়ার বিষয়, উপন্যাস তো পড়ার বিষয়। তো এই কি চলছে, কি মনে হয় আপনার? না মানে নাটক উপন্যাস দেখলাম, কিন্তু আমাদের আগে এক সময় এখানে সিনেমাকে বই বলা হতো। এখন অনেকে বই বলে, অনেকে বই বলে। হ্যাঁ, এখন যেটা আমাকে আবার একটু বলতে হবে, মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে সিনেমার জায়গাটা, এই যে আমরা আমাদের কি বলবো
আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে না, আমরা ঠিক সঠিকভাবে আগ্রহের জায়গাটাও প্রকাশ করতে পারছি না, সবকিছু মিলে ভবিষ্যৎটা কি বলে, আমরা কি করছি? কি করছি এখানে আমার আরেকটা ব্যাপার মনে হয়, আমি একটু ওই যে চলচ্চিত্র ইনফরমেশন আর্কাইভিং সাথে একটু যুক্ত আছি, সেদিক থেকে আমার মনে হয় ধরেন আমরা কোনো একটা নিউজ যখন পড়ি বা চলচ্চিত্র হোক বা নাটক, সেটা আমি যেটা হিউজ গ্যাপ দেখতে পাই সেটা হচ্ছে যে মানে আমাদের সিনেমা ধরেন প্রায় 6 দশকের একটা ঐতিহ্য আছে, বা আমাদের নাটক ধরেন কত মানে যুদ্ধে ধরেন 3-4 বছর আগেই তো আমাদের বিটিভিতে নাটক শুরু হলো, যেটা পাকিস্তান টেলিভিশন ছিল। কিন্তু আমরা মানে মনে হয় যে ওই যে ধারাবাহিকতা এটা হচ্ছে আমরা যখন খবর পরিবেশন করি সেটা আসলে থাকে না, যে মানে আমরা মনে হচ্ছে খুব বিচ্ছিন্নভাবে কথা বলি। ধরেন আমরা যখন সিনেমা নিয়ে কথা বলি আমরা হয়তো 5 বছর আগের ছবি নিয়ে বা এটা নিয়ে কথা বলি, বর্তমানটা নিয়ে বলি, হ্যাঁ বর্তমানটা নিয়েও বলি, ধরেন খুব বেশি মানে সমসাময়িক একটা পরিস্থিতি, কিন্তু আমরা হচ্ছে একটা গ্যাপ থেকে যায়। মানে এটা যে আমার একটা ট্রেডিশন হতে পারে যে আমাদের সিনে শিল্প বা নাটকের শিল্প, মানে সেই জায়গাটা আমার মনে হয় মিসিং থাকে। ফলে হচ্ছে মানে আমরা যে চলচ্চিত্রকে একটা রুট থেকে দেখার জায়গা বা নাটককে দেখা, সেটা আমরা মিস করি। একেবারে ছোট্ট করে জানতে চাই, আপনি যে এই যে জুরি বোর্ডের সদস্য ছিলেন, যে সিনেমাগুলো দেখলেন, জি। সেই সিনেমাগুলো দেখার পরে আপনার একজন সংবাদকর্মীর কাছে বা একজন সমালোচক হিসেবে কি মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়ালো কোথায়? না আমার হচ্ছে হ্যাঁ আমরা প্রায় 50-এর মতো ছবি দেখেছি। জি। আসলে এর মধ্যে হচ্ছে সত্যি বলতে হয়তো 10টি ছবি আমি যদি এমনি দেখি সেটা হচ্ছে আমি হয়তো টানা বসে দেখতে পারবো। আচ্ছা। আর হচ্ছে বাকি যেগুলো নির্মাণ হয়েছে আমি ওনাদের প্রতি শ্রদ্ধা করি, কারণ একজন শিল্পী মানে নির্মাতা তো একজন শিল্পী, তো উনি একটা জিনিস তৈরি করছে, ওনার আবেগ বা ওনার একটা ইচ্ছা আছে, কিন্তু সেটা হয়তো আমার বা অনেকের কাছে এবার পচায় না আর কি। ঠিক এভাবে হচ্ছে যে ফলে মনে হয় না যে খুব একটা ভালো অবস্থায় আমরা আছি। আহারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। রাহিদ, শেষ করি অনুষ্ঠান। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, গণভোট আগে হবে কি হবে না, এই যে টানাপোড়েন, সবকিছু মিলিয়ে আমরা আসলে যাচ্ছি কোথায়? আপনার কাছে বিশ্লেষণটা কি? না, বিশ্লেষণটা হচ্ছে কালকে যে মিটিংয়ের কথা শুরু করেছিলাম যে আলোচনা দিয়ে, জুলাই সনদ বা গণভোট নির্বাচন একসাথে হবে কি হবে না একই দিনে করার চিন্তা, যেটা আবার বিএনপির সাথে যায়, অন্যদিকে জামাত এনসিপি তারা আগেই করতে চায়, এবং আলোচনাটা আপনি তুলে দিয়েছিলেন আমাকে গণভোট আগে না নির্বাচন আগে। খুব স্বাভাবিক এবং সঙ্গত। আমরা তো যখন উত্তরণের দিকে যাব আমাদের নির্বাচনটা প্রধান একমাত্র, এবং পাশাপাশি কথা এই যে সংস্কার, ঐকমত্য কমিশন, জুলাই সনদ, একটা রক্তস্নাত পথ পাড়ি দিয়েই তো আমরা আরেকটু উত্তরণে যাচ্ছি। তো সেই উত্তরণের জন্য আমাকে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে যে 50 বছরে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, 5 দশকের বেশি চড়াই মানে পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটাও তো ঠিক গত 15 বছর যে আওয়ামী লীগ যেভাবে দেশটাকে নিয়ে গেছে, তো সেখানে তো শাসন ব্যবস্থা, সংবিধানে এখানে সংকট ছিল, তো সেটা সংস্কারও দরকার। কিন্তু আমাদের এমন কোনো লক্ষ্য ঠিক করা উচিত হবে না যে লক্ষ্য আমরা অর্জন করতে না পারি, সেটা যেন সবাই মাথায় রাখি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাহিদ এবং ওয়াহিদ সুজন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা ছুটির দিনে কিছুটা হলেও আলোচনা করবার চেষ্টা করলাম, আনন্দ, বিনোদন, সম্ভাবনা, দেশ কোথায় এগিয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা আলোচনা হলো। আপনারা একটু ভাবুন দেশটা কোথায় যাচ্ছে। প্রিয় মাতৃভূমির কল্যাণে আমাদের যার যার জায়গা থেকে আমাদের পজিটিভ ভাবনাটা খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খুদা হাফেজ।